আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। শান্তিপূর্ণ নির্বাচন করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন, প্রধান উপদেষ্টা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, মির্জা ফখরুল। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সমর্থন পুনর্ব্যক্ত করল ডেনমার্ক। ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির। বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, অজিত দোভালকে ঢাকায় আমন্ত্রণ। লাশ পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ, ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুল। তাপস কামরুল সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ কারাগারে। চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ফ্লাইট বিলম্বিত। দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা। আফগান পাকিস্তান নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না, পাক প্রতিরক্ষা মন্ত্রী। চীনের আকাশসীমা ব্যবহার করতে ভারতের লবিং। এবং নেতানিয়াহু নিউ ইয়র্কে এলেই গ্রেফতার হবে মামদানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসব মুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 19 নভেম্বর দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি। এর আগে তিনি জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি। শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে 24 গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, কোন একটি মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কিনা খতিয়ে দেখতে হবে। পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার রায় ঘিরে যে মবক্রেসি হয়েছে, তা রায় কি ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে করা হয়েছে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশের পথে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ডেনমার্ক। বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন। বৈঠক উপদেষ্টা লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালের 550 মিলিয়ন মার্কিন ডলারের যুগান্তকারী বিনিয়োগের কথা উল্লেখ করেন এবং এটিকে বাংলাদেশে এখন পর্যন্ত বৃহত্তম একক ইউরোপীয় বিনিয়োগ আখ্যায়িত করেন। এই চুক্তির জন্য তিনি ডেনিশ পক্ষকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে এসে। এর অংশ হিসেবে বুধবার দুপুরে নির্বাচন ভবনে বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাসদ ও রিপাবলিকান পার্টির সঙ্গে সংলাপ করে এসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সেখানে এসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার কথা বলেন আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আজকের সংলাপে বলেন, নির্বাচনে কয়েক লাখ নির্বাচন কর্মকর্তা প্রয়োজন। এসির এত লোকবল নেই, কিন্তু এসির যতটুকু জনবল আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। 300 আসনে সরকারের কাছ থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ধার করে আনা হয়। এসির এটুকু জনবল আছে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বুধবার 19 নভেম্বর দিল্লিতে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা আলোচনা হয়। দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের বিষয়ে বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের 7ম বৈঠকে অংশ নিতে দিল্লি সফররত বাংলাদেশ প্রতিনিধি দল বুধবার রাত্রে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে বৈঠক করেছে। এতে আরো বলা হয়, সেখানে সিএসসির কার্যক্রম ও দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সুবিধাজনক সময় অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান খলিলুর রহমান। গণঅভ্যুত্থানের সময় 5 আগস্ট আশুলিয়ায় লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় জুলাই শহীদদের পরিবার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজশাহী পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক। বুধবার ট্রাইব্যুনাল 2 এর বিচারক জর্জ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চে এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আফজালুল। রাজধানীর চকবাজার থানার একটি হত্যা চেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক মামলার চার্জশিটে স্বাক্ষর করেছেন। এরপর আদালত বাদীর উপস্থিতিতে চার্জশিট গ্রহণের জন্য আগামী 3 জানুয়ারি দিন ধার্য করেন। এর আগে চলতি বছরের 31 আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটেভুক্ত উল্লেখযোগ্য আসামি হলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। 189 কোটি টাকার ঋণ কেলেঙ্কারি অভিযোগে দুদকের করা মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বুধবার তাকে ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজালাল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল চলে আসার কারণে বুধবার সকালে প্রায় 26 মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইউএস 106 ফ্লাইটটি বেলা 11টা 40 মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই রানওয়েতে একটি শিয়াল চলে আসে। পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে। পরে ফ্লাইটটি 12টা 6 মিনিটে উড্ডয়ন করে। সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। এ সময় তারা দেশ অচল করে দেওয়ার হুমকিও দেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুমাসটেকের প্রধান নির্বাহী আবু সাইদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে দেশ জুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না। তাই পাকিস্তান এখন 2 ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে। মঙ্গলবার 18 নভেম্বর সময় টিভির এক অনুষ্ঠানে মতামত প্রকাশ করতে গিয়ে আসিফ বলেন, আফগানিস্তান পাকিস্তানের ভেতর অনুপ্রবেশ ঘটায় এবং ভারত এতে ভূমিকা পালন করে। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য পাকিস্তান তার আকাশ সীমা বন্ধ করে দেয়। বাড়তি আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। এই অবস্থায় রুট ছোট করার লক্ষ্যে চীনের শিনজিয়াং অঞ্চলের সংবেদনশীল সামরিক আকাশসীমা ব্যবহার করার অনুমতি আদায় করতে ভারত সরকারকে চাপ দিচ্ছে এয়ারলাইনটি। কোম্পানির একটি নথিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এয়ার ইন্ডিয়া তার আন্তর্জাতিক নেটওয়ার্ক পুনর্গঠন ও ইমেজ উদ্ধার করার চেষ্টা করছে, কারণ গত জুন
জুনে গুজরাটে লন্ডনগামী একটি বোয়িং ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে 260 জন নিহত হন। দুর্ঘটনার পর নিরাপত্তা পরীক্ষা করতে গিয়ে কিছু ফ্লাইট সাময়িকভাবে বাতিল করতে হয়, কিন্তু তাদের জটিলতা বেড়ে যায় পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে। গত এপ্রিলের শেষ দিকে কূটনৈতিক উত্তেজনা বাড়ার পর পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেয়। রয়টার্স পর্যালোচনা করা অক্টোবরে ভারতীয় কর্মকর্তাদের দেয়া নথিতে দেখা গেছে পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকা এয়ার ইন্ডিয়ার জ্বালানি ব্যয় কিছুটা রুটে 29 ভাগ পর্যন্ত বেড়ে গেছে এবং যাত্রার সময় 3 ঘন্টা পর্যন্ত দীর্ঘ হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে মামদানি এই ঘোষণা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎকালে মামদানি একথা বলেন। এ সময় তাকে মেয়র পদে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান মামদানি। এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর ABC 7 এর সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দেন মামদানি। এ সময় তিনি নিউ ইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করে বলেন, এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে 2024 সালে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণের উপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।